আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আজকের এই লাইভে আসলাম। সাধারণত বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, মাঝে মধ্যে আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে কথা বলি। আমি সাধারণত ঘরকুনো টাইপের মানুষ। সাধারণত নিজের পরিবার, নিজের ঘর, নিজের অফিস, ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যেই আমি শান্তি খুঁজে পাই। কিন্তু গত এই যে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, এটা শুরু হওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি আসলে ঘরকুনো মানুষ নই। পৃথিবীর অনেক কিছু আমাকে ব্যথিত করে এবং এই যে এই যুদ্ধ ব্যাপকভাবে শুরু হওয়ার পর আমি রীতিমতো ঘুমোতে পারছি না, খেতে পারছি না, কথা বলতে পারছি না। এবং কালকে সেই যে তারাবির নামাজের সময় পুরোটা সময় হাফেজ সাহেব কোরআনের তেলাওয়াত করছিলেন, আর আমার কাছে বারবার শুধু ইরানের কথা মনে হচ্ছে, ইরানের জনগণের কথা মনে হচ্ছিল যে আমরা এখানে তারাবি করছি, আল্লাহ বিল্লাহ করছি, ইফতার করছি, সেহরি করছি, কত আনন্দ করছি। আজকে পুরো ইরানের মানুষ ঘুমাতে পারছে না। এবং কালকে যখন আমি এই তারাবির সময় কথাগুলো চিন্তা করছিলাম, তখনও আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার শহীদি মৃত্যুর খবর তখনও আসেনি। কিন্তু আমার মনে হচ্ছিল, বারবার মনে হচ্ছিল ইরানের কথা, আর মনে হচ্ছিল যে আমেরিকার যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের কবলে আমরা বাংলাদেশ কোন পর্যায়ে আছি। আমাদের দেশে সেই মার্কিন ডিপ স্টেট, তারপর আমাদের দেশের আলী রিয়াজ, আমাদের দেশের খলিলুর রহমান, আমাদের দেশের সেন্ট মার্টিন, আমাদের দেশের 24শে যে আগস্ট, জুলাই আগস্ট বিপ্লব, এরপর এত কিছু। মানে আমেরিকা যদি আমাদেরকে আসলে টার্গেট করে ইরানের মতো করে, ভেনেজুয়েলার মতো করে, তাহলে আমাদের আসলে কি করার আছে? আমরা পুতুল হব? মানে আমেরিকার যে পুতুল, সেটা কিভাবে হব? তার থেকে উল্লেখযোগ্য কোনো মডেল নেই। ধরুন সৌদি আরব, তারা আমেরিকার পুতুল, কিন্তু তাদের নিজের স্বার্থ আছে, বৃত্ত আছে, কিন্তু পুতুল হলেও পুতুলের সঙ্গে আমেরিকা কথা বলে। কিন্তু আমাদের সঙ্গে আমরা যদি পুতুল হয়ে গেলে, আমাদের সঙ্গে তো আসলে ফুটবলের মতো করে আমাদেরকে লাথি মারবে, গুঁতো মারবে। তো এই জিনিসগুলো আসলে খুব চিন্তা করছিলাম, ভীষণভাবে চিন্তা করছিলাম। এর মধ্যে আজকে সকালবেলা প্রথমে খবর জানলাম যে আসলে আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। এরপর জানতে পারলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং ইরানের যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা, তার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তিনি শুধু নিজে শহীদ হননি, তার জামাতা এবং নাতি তারাও শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের পরিণতি কি, এই বিষয়গুলো নিয়ে মূলত আপনাদের সঙ্গে আমার যতটুকু জ্ঞান আছে, গরিমা আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি সবসময় ইরানিয়ান কালচারের প্রতি অতি মাত্রায় আত্মবিশ্বাসী। ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি জানি যে সেই আলেকজান্ডারেরও কয়েকশো বছর পূর্বে, অন্ততপক্ষে 250 বছর পূর্বে, সেখানে প্রথম একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সাম্রাজ্যের অধিকর্তা ছিলেন সাইরাস দ্য গ্রেট, যাকে তৃতীয় সাইরাস বলা হয়। সাইরাসের পরে তার মেয়ের জামাতা দারায়ুসের পরে জার্কশেস, এরা সবাই মহান শাসক ছিলেন। এবং জার্কশেসের জামানাতে কিন্তু ইরান ইউরোপ আক্রমণ করেছিল এবং পুরো ইউরোপ দখল করে ফেলেছিল। এবং ওই সময়টাতে যে ম্যারাথনের যে আমরা দৌড় বলি, ওই সময়টাতে ম্যারাথনের যুদ্ধটা হয়েছিল। এরপর থেকে ইরান এই পৃথিবীর রাজত্ব বা রাজনীতি নেতৃত্ব দিয়েছে। কন্টেম্পোরারি পৃথিবীতে অনেক বড় বড় বাদশা আসছে, অটোমান ডাইনেস্টি আসছে, ইউরোপ আসছে, আমেরিকা আসছে, কিন্তু ইরান তার আপন যোগ্যতা বলে নিজেদের রাজনীতি, নিজেদের যে আভিজাত্য, এই জিনিসগুলো তারা বজায় রেখেছে। এখানে একটা বিষয় হলো যে ইরানের সাথে অন্য জাতিগোষ্ঠীর যে পার্থক্য, সেই পার্থক্যটা আমি একটা ইতিহাসের ডকুমেন্টারি দেখতেছিলাম কিছুদিন আগে। সেটা ছিল দ্য ডিসাইসিভ ব্যাটেল অফ গাওগি মেলা।
অর্থাৎ ইরানের সঙ্গে ইরানের যে তৃতীয় দারায়ুস ছিলেন তার সঙ্গে আলেকজান্ডারের একটা যুদ্ধ হয়েছিল। আলেকজান্ডারের সৈন্য সংখ্যা ছিল মাত্র 40,000, আর তৃতীয় দারায়ুসের সৈন্য সংখ্যা ছিল অলমোস্ট 3 লাখ। কিন্তু যুদ্ধে আলেকজান্ডার বিজয়ী হয়েছিলেন, কিন্তু বিজয়ী হওয়ার পরেও আলেকজান্ডার কিন্তু ইরানে টিকতে পারেননি। তিনি ইরানিদের প্রতি রাগে ক্ষোভে ইরানের যে রাজধানী, তৎকালীন রাজধানী পার্সিপোলিস, পৃথিবীর একমাত্র তখন কসমোপলিটন শহর, সেই পার্সিপোলিস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার তিনি করে দিয়েছিলেন। তারপর সেখান থেকে তিনি জেরুজালেম চলে গিয়েছিলেন, সেখান থেকে ব্যাবিলন চলে গিয়েছিলেন, সেখান থেকে মিশরে চলে গিয়েছিলেন। তো এই যে আলেকজান্ডারের যে ইতিহাস, সেই ইতিহাস পড়তে গিয়ে দেখলাম যে পৃথিবীর অনেক দেশ আলেকজান্ডারের ইতিহাস নিয়ে গর্ব করে। তারা যেখানে যেখানে গিয়েছে, যে যে রাষ্ট্র বা রাজ্য আলেকজান্ডার জয় করেছে, সেখানে আলেকজান্ডারকে কেন্দ্র করে একটা আদিক্ষেত্র আছে। যেমন মিশরে তিনি অবতরণ করেছেন যে শহরে বা যে পোতাশ্রয়, সেটির নাম এখন ভূমধ্য সাগরের তীরে আলেকজান্দ্রিয়া। এখনো পর্যন্ত আলেকজান্দ্রিয়া ইতিহাসে বিখ্যাত। তারপর তিনি আফগানিস্তান দখল করেছিলেন। আফগানিস্তানের তৎকালীন নাম ছিল ব্যাকটেরিয়া। আফগানিস্তানের যে রাজকুমারী রোকসানা, তিনি সেই রোকসানাকে বিয়ে করেছিলেন। এটা কিন্তু আফগানিস্তানের ইতিহাসের একটা হেরিটেজ, এখনো আফগানিস্তান সেটা স্মরণ করে। কিন্তু ইরান একটা জাতি যে আলেকজান্ডারকে তাদের পুরো ইতিহাস থেকে মুছে দিয়েছে। শুধু তাই নয়, আলেকজান্ডার যেই যেই পথ দিয়ে গিয়েছেন, সেই সেই পথে এখনো পর্যন্ত মানুষ ঘৃণা প্রকাশ করে যে এই জায়গাতে আলেকজান্ডার গিয়েছে। এবং আলেকজান্ডারের এই পুরো সময়টিতে একজন ইরানিয়ান বেইমানি করেনি তার মাতৃভূমির সঙ্গে। ইরান কেবলই মাত্র যে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, তিনি যে ইরান দখল করেছিলেন, শুধুমাত্র মুসলমানদের সঙ্গে, মুসলমান ধর্মের সঙ্গে ইরানের যে জাতিগোষ্ঠীর এটা একটা অ্যাডাপশন হয়েছে। এর বাইরে ইরান কখনো কোনো জাতিগোষ্ঠীর সঙ্গে তারা অনেকটা নেকড়ের মতো কখনো আত্মসমর্পণ করেনি, কখনো একীভূত হয়নি, কখনো বিদেশি কোনো কালচার দ্বারা, রাষ্ট্র ক্ষমতা দ্বারা কখনো তারা বশীভূত হয়নি। এমনকি যে হালাকু খান, তিনি ইরান দখল করেছিলেন। তো সেই হালাকু খান একটা সময় ইরানে থেকে গেলেন, তিনিও মুসলমান হয়ে গিয়েছিলেন এবং তার বংশবৎ পরবর্তীতে যে চাইনিজ ডিসেন্ট তারা ছিলেন, সেই মঙ্গল যে তাদের যে রক্তের যে লাইন ছিল, ব্লাড লাইন ছিল, সেটা বাদ দিয়ে তারা সেই পারস্যের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেদের যে বংশের নাম তারা লিখেছিলেন ইলখানি বংশ। এবং সেই ইলখানি বংশ ইরান, তুরস্ক, মধ্য এশিয়ার অন্যান্য রাষ্ট্র, রাশিয়ার একটা বিরাট অংশ তারা দীর্ঘদিন যুগপৎভাবে আলাদা আলাদাভাবে শাসন করেছে। সেই হলো ইরানি কালচার। তো সেই কালচারে নব্য সাম্রাজ্যবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছে। আর অভিশপ্ত ইহুদি রাষ্ট্র, যারা আসলে 70-80 সর্বোচ্চ 100 বছর তারা পৃথিবীকে রাজত্ব করতে পেরেছে, 100 বছর পরে প্রকৃতির অমোঘ নিয়মে তাদের ধ্বংস হয়েছে। তো সেই নিয়ম অনুযায়ী, যদি ইবনে খালদুনের সেই নিয়ম অনুযায়ী ধরেন, তার 1945 সনের পরে ইসরায়েল রাষ্ট্রের যে প্রতিষ্ঠা, তারা বড় জোর সেই 2045 সন পর্যন্ত তাদের রাষ্ট্রীয় অস্তিত্ব থাকবে। এরপরে একটা সময় আসলে ইসরায়েল রাষ্ট্র থাকবে না, সেটা দাজ্জালের মাধ্যমে হোক কিংবা ইমাম মাহাদির মাধ্যমে হোক। এটা অব্যবহিত একটা পরিণতি ডেকে নিয়ে হবে। তো এই যুদ্ধের যে পরিণতি, সেই পরিণতি আসলে আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি গুছিয়ে কথা বলতে পারছি না। যারা এই লাইভে আছেন আমার সঙ্গে, আমি তো দেখি কারা কারা আছে, কি কি মন্তব্য করছেন। আপনারা 533 জন আমার সঙ্গে আছেন এই মুহূর্তে। ফালতু বা আবেগী বক বক একজন বলছেন, হ্যাঁ ভাই আপনি গালাগালি করেন, যা কিছু বলেন, আবেগ দেখাবই যতক্ষণ, অ্যাজ লং অ্যাজ আমি মুসলিম, আমাকে আবেগ দেখাতে হবে। আপনার কি মনে হয় স্যার পরাজয় মেনে নিবে? আজ আমি অনেক শোকাহত। তারপর শেষে ইরান কি প্রতিশোধ নেবে নাকি পরাজয়? সরি, ভুল করে আপনার কন্টেন্ট চালু হয়ে গেছে। সরি, ভুল করে আপনার কন্টেন্ট চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনি কি লাইভ করছেন? ইয়েস, আমি লাইভ করছি, আগের রেকর্ড নয়।
প্রথম কমেন্ট কান্না প্রসেসর হাই রবি একজন বলছেন। ধন্যবাদ। এখানে যেটা মনে হচ্ছে যে এই যুদ্ধ হয়তো ইরান যাকে বলা হয় পরিবেশের কারণে টিকতে পারবে না। আই ডোন্ট নো। এই কারণ হলো যে এর আগেও আমেরিকার যে আধিপত্য ইরানে ছিল, বহুকাল ছিল। সেখানে এই যে রেজা শাহ পাহলভি, তার বাবা তিনি ছিলেন, তারপরে আবার এখন সেই রেজা শাহ পাহলভি যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তার ছেলে আমেরিকাতে বসে আছে, তিনি নিষ্পেষ করছেন আসার জন্য। এটা ধরেন এই শতাব্দীর ইতিহাস। এভাবে আসলে বহুবার হয়েছে, কিন্তু এই বর্তমান যুগে যে প্রবলেমটা হবে, সেই প্রবলেমটা হবে যে ইতিমধ্যে আপনি দেখেন যে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে, এবং সেই ইরানের হরমুজ প্রণালী বন্ধ যদি আগামী 15 দিন থাকে, 1 মাস থাকে, বিশ্বের পুরো যে জ্বালানি সিকিউরিটি, সেই জ্বালানি সিকিউরিটিটা তছনছ হয়ে যাবে। এবং আমাদের দেশে এই যে পেট্রোলের জন্য, ডিজেলের জন্য, এলএনজির জন্য আমরা রীতিমতো হাহাকার করতে থাকি। এখন আমাদের দেশে যে সকল জ্বালানি আসে, চোরাপথে তার একটা বিরাট অংশ ইরান হয়ে আসে, আর এর বেশিরভাগ একটা অংশ মধ্যপ্রাচ্যের যে সকল দেশ থেকে আমরা জ্বালানি সংগ্রহ করি, অথবা আমরা যে সকল দ্বিতীয় বা তৃতীয় যে মাধ্যম থেকে জ্বালানি সংগ্রহ করি, তারা সবাই হরমুজ প্রণালী ব্যবহার করে এই জ্বালানির যে বাজার, বিশ্ব বাজার তারা নিয়ন্ত্রণ করে। এখন এই হরমুজ প্রণালী যদি 15 দিনের জন্য বন্ধ হয়, জ্বালানির দাম কোন পর্যায়ে পৌঁছে যাবে এটা আমরা এখন পর্যন্ত বলতে পারছি না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে যদি এই যে ইরান যেভাবে এখন পাগলের মতো আক্রমণ করছে, তার পার্শ্ববর্তী দেশ কাতার, তারপর ইরাক, এরপর বাহরাইন, এরপর সংযুক্ত আরব আমিরাত, এমনকি সৌদি আরব, সেখানে তারা আক্রমণ চালাচ্ছে। এবং এগুলো তাদের যে স্বল্প মাত্রার মিসাইল যেগুলো অব্যবহৃত করে রয়েছে, এই মিসাইলের আঘাতে কাতারকে তছনছ করে দেওয়া সম্ভব, দূরপাল্লার মিসাইল লাগবে না। এবং ইরান যখন তাদের যারা রেভলিউশনারি গার্ড, যারা ইরাক যে ভুল করেছে, সেই ভুল যদি তারা না করে, তারা যদি শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করে, তাদের যে মিসাইলগুলো রয়েছে, সেই মিসাইলগুলো যদি তারা একের পর এক তারা আক্রমণ করতে থাকে, পার্শ্ববর্তী দেশ সময় পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র চেঞ্জ হয়ে যাবে। এক। দ্বিতীয়ত হলো যে তারা পার্শ্ববর্তী কুয়েত, ইরাক এবং অন্যান্য যে জায়গাগুলো আছে, তাদের সীমান্ত যে দেশগুলো আছে, সেই জায়গাতে যদি তারা স্থল বাহিনীর অভিযান চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং এটা রীতিমতো দীর্ঘযুদ্ধে রূপান্তরিত হবে। এরপর ইরানের যে প্রক্সি সংগঠনগুলো রয়েছে, হিজবুল্লাহ রয়েছে, হুতি রয়েছে, তো এই সংগঠনগুলো যদি এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা আবার সেই গেরিলা যুদ্ধ শুরু করে, তাহলে এই পুরো মধ্যপ্রাচ্যের একটি রাজপ্রাসাদ অক্ষত থাকবে না। অন্যদিকে মুসলিম যে সেন্টিমেন্ট রয়েছে, আমরা দেখলাম যে আয়াতুল্লাহ আলী খামেনির এই হত্যাকাণ্ডের পর ইরানের পাকিস্তানের যা শিয়া মুসলিম সম্প্রদায় রয়েছেন, তারা সেই মার্কিন কনসুলেট অফিস সেটা আক্রমণ করেছেন। তো মার্কিন কনসুলেট অফিস আক্রমণ করেছেন, এটা যদি বাড়তে থাকে, এটা যদি এশিয়ার অন্যান্য দেশগুলো, মুসলিম দেশগুলোতে এই ঘটনাটা ঘটতে থাকে, অর্থাৎ ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, এমনকি আমাদের দেশে যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে, এইগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা সংশ্লিষ্ট রাষ্ট্র সমূহের নেই। এবং এই একটা হযবরল অবস্থার মধ্যে এখন এমনিতে ইউরোপ এবং আমেরিকা তারা অনেকটা অর্থনীতিতে দেউলিয়া হয়ে পড়েছে। এই 3-4 দিন আগে টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখছিলাম যে একজন, যাকে বলা হয় ফিনল্যান্ডের অধিবাসী, তিনি বাংলাদেশে চলে এসেছেন। তো তিনি স্ত্রী পুত্র সন্তান সন্ততি নিয়ে দীর্ঘদিন ফিনল্যান্ডে থাকতেন। তো এয়ারপোর্ট থেকে জিজ্ঞেস করা হলো যে আপনি ফিনল্যান্ড থেকে চলে এলেন কেন বাংলাদেশে? তিনি বললেন যে ওখানকার অর্থনৈতিক অবস্থা এমন খারাপ যে একজনের ইনকাম দিয়ে পরিবার পরিজন মেনটেন করা সম্ভব না। এই জন্য অনেক আগে আমি আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে দেশে পাঠিয়ে দিয়েছিলাম। এখন পরিস্থিতি এত খারাপ হয়েছে যে আমি একা থাকবো এবং নিজের উপার্জন দিয়ে নিজের পেট চালাবো, এই অবস্থা এখন ফিনল্যান্ডের নেই।
যদিও ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ, সবচেয়ে অর্থনৈতিকভাবে একটি সুসংহত দেশ, কিন্তু সেই দেশের এই ৩-৪ দিন আগে খবর হলো এটা। তো এর ওপর যদি ইরানের এই যুদ্ধ, আমেরিকার এই যুদ্ধ ইউরোপের বাজারের উপর ছাপ পড়ে, আমাদের গার্মেন্টস ব্যবসা কি হবে, আমাদের এক্সপোর্টের কি হবে, আমাদের আমদানির কি হবে, আমাদের এই মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ শুরু হয়ে যায় এবং একমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই মুহূর্তে ১ কোটি লোক যারা কাজকর্ম করছেন তারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন, সেই রেমিটেন্সের উপরে কিন্তু সরকার টিকে আছে। আমাদের লোকাল অন্য কোনো আয় রোজগার নেই। তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই যদি যুদ্ধ চলতে থাকে দীর্ঘমেয়াদে, সেক্ষেত্রে আমাদের ওখানে যারা প্রবাসী ভাই আছেন তারা সেখানে সুখে শান্তি থাকতে পারবে না। তাদের অনেকের বেতন ছাড়া সেখানে কাজ করতে হবে, অনেকে চলে আসতে হবে, এবং আমরা এমনিতেই মানে প্রায় ২৩ লক্ষ কোটি বা ২.৫ লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে আছি। শেখ হাসিনার জামানাতে যে ঋণ ছিল, সেই ঋণ গত ১৭ মাসে কি পরিমাণে যে বেড়েছে এবং আমাদের রিজার্ভের অবস্থা যে কি হয়েছে, এটা আমরা আসলে কেউ বলতে পারি না। তো তার উপরে যদি আবার এই যুদ্ধ প্রলম্বিত হয়, তাহলে জনাব তারেক রহমান সাহেবের যে সরকার, এই সরকার এই দায় কিভাবে মেটাবেন? তিনি তো সবে মাত্র ১৭ বছর করে আসলেন, এখনো প্রশাসন বলেন, জনগণ বলেন, তার সঙ্গে এখনো পর্যন্ত সম্পর্কটা ওইভাবে হয়নি। একেবারে যাকে বলা হয় বাসর, যাকে বলা হয় স্বপ্ন বাসরও না, ঠিক অনেকটা হানিমুন পিরিয়ড চলছে, ফার্স্ট নাইট সরকারের। এখনো পর্যন্ত জামাতের ক্ষমতা, এখনো পর্যন্ত বিএনপির ক্ষমতা, এখনো পর্যন্ত সেই সাবেক যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্ষমতা, এটা একটা ভারসাম্য তৈরি হয়নি। এখনো পর্যন্ত এনসিপি বুঝতে পারছে না যে ক্ষমতা কি তাদের হাতে আছে নাকি জনাব তারেক রহমান সাহেবের হাতে আছে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন জায়গাতে র্যান্ডম পরিবর্তন হচ্ছে। আর সেই র্যান্ডম পরিবর্তনের মধ্যে যদি আবার এই যুদ্ধটা প্রলম্বিত হয়, আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখছেন একমাত্র তিনি বলতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।